বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 10 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে যে বিষয়টা আমরা আলোচনা করব কেন্দ্রীয় পূর্ণমূলতা, অর্থাৎ এই অধ্যায়ের আমরা ইতিমধ্যে আমার মনে হয় 3টা ক্লাস নিয়েছি আমরা। প্রথম দিন শিখেছিলাম আমরা অভিন্ন উপাত্ত থেকে অবিন্যস্ত উপাত্ত থেকে গড়মূলক প্রচুরক। তার দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম বিন্যস্ত পত্তর থেকে গড়মুদ্দক প্রচুরক অশ্রেণীকৃত। আজকে তারপর 3 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম শুধুমাত্র গড় নির্ণয় বিন্যস্ত পত্রের শ্রেণীকৃত পত্তর থেকে। আমি বলছিলাম যে গড়টা দুটো নিয়মে করা যায়, একটা হলো সরাসরি পদ্ধতির, একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, যার কারণে আমরা ক্লাস ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। তার কারণে আমরা গড় মধ্যক প্রচুরক একসাথে আমরা নেই নাই। আজকে আমরা বিন্যস্ত পত্রের শ্রেণীকৃত উপাত্ত থেকে মধ্য এবং প্রচুরক নির্ণয় করা শিখবো। সত্যি কথা বলতে এখানে আমরা চাইলে একটা ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু একটা ক্লাসে শেষ করলে কি হতো যে আপনাদের বুঝতে একটু সময় লাগতো, আর দেখা যাচ্ছে ডিটেলস আলোচনা থাকতো না। শর্ট শর্টে আলোচনা করে আপনাদের ক্লাসটা শেষ করা হতো। এটা না করে আমি চিন্তা করলাম যে এটা যদি আমরা একটু বৃহৎ পরিসর আলোচনা করি, কারণ এই যে চ্যাপ্টার আলোচনা করছি এই চ্যাপ্টারটা অনেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যার কারণে আমরা এটা এই ক্লাসটা আমরা এটা বাড়াই নিয়েছি। আজকে আমরা শিখবো বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত উপাত্ত থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয়। আমি একটা অঙ্ক সাজিয়েছি। মধ্যমা নির্ণয় এটা কি? বিন্যস্ত উপাত্তের, আচ্ছা এটা আমরা গতদিন এভাবে লিখি নেই, যার কারণে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। গতদিন আমরা লিখছিলাম একটু অন্যভাবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটা হলো শ্রেণী বিতর। যেমন যেমন শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 5, 7, 9। আমরা এটা লিখতে পারি, ব্র্যাকেটে লিখে নিতে পারি। এটা হলো বহির্ভুক্ত। যেমন জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি সেক্ষেত্রে মধ্যমার সূত্রটা কি হবে? মধ্যমা ইকুয়াল L+M/2 -F3/Fm গুণ সি ক্লাস ইন্টারভ্যাল। সেই ক্ষেত্রে মধ্যমার ছক হবে 3টা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা ব্র্যাকেটে এফসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। বুঝলো? প্রচুরকের সূত্র হলো L+ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। সেই ক্ষেত্রে দুটো, এর জন্য আলাদা এক্সট্রা কোনো ঘটনা লাগে না, সুতরাং প্রশ্ন দিয়ে এটা করা যায়। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা
আচ্ছা। এটা কি, এটা কি হলো বহির্ভুক্ত পদ্ধতি, এটা মার্ক করবেন, এগুলো কি সব বহির্ভুক্ত পদ্ধতির জন্য। সেক্ষেত্রে অন্তর্ভুক্ত হলে কি হতো? এটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতি হতো, অন্তর্ভুক্ত পদ্ধতি যেমন 10 থেকে 19, শ্রেণীতে লিখতে হবে। শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 7, 9, 12। সেক্ষেত্রে মধ্যমা সূত্র চেঞ্জ হবে না, সূত্র যা থাকবে তাই, n/2 -fc/fm গুণ c। তবে এখানে একটা কলাম বাড়বে। কি বাড়বে সেটা? মানে আপনি প্রকৃত সীমা, প্রকৃত সীমা না, ইংরেজি বলে রিয়েল ক্লাস, ইংরেজি বলে রিয়েল ক্লাস। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন তো? জি স্যার। সীমা, হ্যাঁ। আর হলো গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেট এফ, আরেকটা ঘর বাড়বে, সেটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা ব্র্যাকেট এফ সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেক্ষেত্রে প্রশ্নকের ক্ষেত্রেও সেম একই। প্রশ্নকের ঘর কি ছিল, কটা ছিল? প্রশ্নক সংখ্যা এল প্লাস ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। ডেল্টা 1 ডেল্টা 2 কিভাবে বের করতে হবে, এফ সি কিভাবে বের করতে হবে, এফ এম কিভাবে বের করতে হবে, এগুলো আমি সব দেখাবো। তাহলে এর রো কাটবো কয়টা বলেন তো, কলাম কাটবো কয়টা? তিনটা। তিনটা। শ্রেণীব্যাপ্তি, প্রকৃত সীমা, প্রকৃত সীমা আর লোকানো সংখ্যা। সবাই কি বুঝতে পারছেন? একটু কথা বলবেন, কথা বলেন তো একটু। ফারজানা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ফারজানা, মানে আমাদের চেঞ্জটা কোথায় বলেন তো, আমাদের চেঞ্জটা কোথায়? বহির্ভুক্ত আর অন্তর্ভুক্ত হলে একটা সূত্র ঠিক থাকবে, শুধুমাত্র একটা কলাম বাড়বে, সেই কলামের প্র- নাম কি? প্রকৃত সীমা, প্রকৃত প্রকৃত সীমা। সীমা। আচ্ছা আচ্ছা, আমরা দুইটা অঙ্ক শেখানোর চেষ্টা করবো আজকে ক্লাসে। প্রকৃত সীমা দিয়েও যেটা থাকবে, মানে অন্তর্ভুক্ত যেটা দিয়ে থাকবে এবং বহির্ভুক্ত যেটা দিয়ে থাকবে, দুইটা দেখানোর চেষ্টা করবো পর্যায়ক্রমে, হ্যাঁ? আচ্ছা। জি। একটু মনোযোগ সহকারে দেখবেন। নিম্নের তথ্য সারি থেকে মধ্যমা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। 0 থেকে 10, 10 থেকে 20,
20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা হলো 5, 7, 9, 9, 12, 10, 5, 6। আচ্ছা, আমি একজনকে একজনকে জিজ্ঞেস করবো। মিজান আনমিট করেন প্রথম। মিজান, মিজান আনমিট করেন প্রথম। সর্বপ্রথম জি স্যার মিজান বলেন। আনমিট করেন। জি স্যার বলেন। আচ্ছা মিজান, আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা কি অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? জি, বহির্ভুক্ত স্যার। বহির্ভুক্ত। তাহলে যদি মধ্যমা করতে হয়, তাহলে আমরা রোটা গুনে নিই। 1 2 3 4 5 6 7টা, 9টা রো কাটবো, তাই তো? জি। 1 2 3 4 5 6 7 8 9। কলাম কাটবো কয়টা তাহলে? ছয়টা। কয়টা কাটবো? কলাম কয়টা কাটবো বলেন? এই ধরনের অঙ্কে কাটবো মধ্যমা আমরা করতে হলে তিনটা স্যার। 3টা কাটবো। শ্রেণীব্যাপ্তি, তিনটা। গণসংখ্যা, ক্রমিক গণসংখ্যা। ধন্যবাদ আপনাকে। গণসংখ্যা এবং প্রকৃত গণসংখ্যা। হ্যাঁ, মিট রাখেন। গণসংখ্যা ব্র্যাকেটে এফ, ক্রম যোজিত গণসংখ্যা ব্র্যাকেটে এফ। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখানে কারেন্ট চলে গেছে, অনেকে সমস্যা হতে পারে। আর তারপর যাদের সমস্যা হবে তারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। যে আমরা যেটা দিয়ে আছে সেটা আমরা দিয়ে দিই। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা যেটা দেয়া আছে, সরি, গণসংখ্যা তো এটা। 5, 7, 9, 12, 10, 5, 6। টোটাল এন ইকুয়াল করে আমরা এখানে বসাবো। আচ্ছা, তার আগে একটু জেনে নেবো। রিতা অ্যাডমিট করো। রিতা, ক্রমিক গণসংখ্যা বের করতে পারেন আপনি? রিতা, আপনি কি ক্রমিক জি স্যার। গণসংখ্যা? আচ্ছা, বলেন তো কিভাবে বের করবো আমরা? স্যার, প্রথম গণসংখ্যা বসায় তারপরে প্রথম গণসংখ্যা দ্বিতীয় গণসংখ্যা যোগ করতে হবে, 5-এর সাথে এবার আচ্ছা, 7 যোগ হবে। 7 5 12, 12 আর 9 21, 21 আর 12 33, 33 আর 10 43, 43 আর 5 48, 48 আর 6 54। টোটাল যোগফল 54। তা সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন, না কারোর কোশ্চেন থাকলে বলবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারো কি কোশ্চেন আছে? কারো কি কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা। সানজিৎ বুঝছেন? তোয়া বুঝছেন? সানজিৎ, তোয়া, রেজিওয়ান। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা জানি, আমরা জানি মধ্যমা এল প্লাস n/2 মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এখানে দিয়ে অবশ্যই এটা এভাবে লিখবেন। এখানে সর্বপ্রথম মনে রাখবেন, মধ্যমা নির্ণয় করতে হলে সর্বপ্রথম n/2 মান বের করবেন। কার মান? n/2 মান মনে থাকবে। মধ্যমা করতে হলে সর্বপ্রথম n/2 মান বের করবেন, কারণ n/2 মানের উপরে যাবতীয় অঙ্কের মানটা ডিপেন্ড করে। তো n/2, n এর মান কত? 54। কত? 54/2, অর্থাৎ কত হচ্ছে? 27। এখন এই 27 দেখতে হবে কোথা থেকে। কেউ কি বলতে পারবেন এই 27-এর মানটা আমরা দেখবো কোথা থেকে আপনাদের জি মধ্যে? স্যার, প্রযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, রিতা, ক্রমযোজিত গণসংখ্যা, তাই তো মিজান? জি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এখন
আমি আর একটু কথা বলি আপনাদেরকে, এটা সবাই শিওর থাকবেন। এখানে যে মানটা বেরোবে সেই মানটা দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার থেকে। তবে মনে রাখবেন যে এখানে যে মানটা বেরোচ্ছে এই মানের সমান মান বা ছোট মান নেওয়া যাবে না, বড় মানটা নিতে হবে। তবে বড় 87 বড় কত কত আছে? অনেকগুলো আছে, সেটা দেখেন 87 বড় অনেকগুলো আছে। তবে কোন বড় মানটা নিবেন? প্রথম বড় মানটা, প্রথম বড় মানটা। তাহলে 87 বড় প্রথম মান কোনটা? 33। তাহলে এইটা হলো মধ্যমা শ্রেণী। এটা কি মধ্যমা শ্রেণী? আমি মার্ক করে দিলাম বোঝানোর জন্য। এটা হলো কি মধ্যমা শ্রেণী। এর এই শ্রেণীর নিম্ন সীমাটা হবে এল এর মান। কিসের মান? নিম্ন সীমাটা কিসের মান হবে? এল এর মান। ওই শ্রেণীর গণসংখ্যা হবে এফ এম এর মান, মানে প্রচুরক শ্রেণীর মধ্যমা। এবং এর পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হবে এফ সির মান। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তুলে বুঝেছেন? তন্নি বুঝেছেন? জি স্যার। বসেন জি শিকদার কি স্যার। বুঝেছেন? আমি আবার একটু রিপিট করছি। সর্বপ্রথম মধ্যমা নির্ণয় করতে হলে আগে মান বের করবেন n/2 এর মান। n/2 এর মানটা উপর যাবতীয় মানটা নির্ভর করবে। n/2 এর যে উত্তরটা হবে সেই উত্তরটা দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার থেকে। তেমন ক্রমযোজিত গণসংখ্যাতে মান তো অনেক আছে, তাই না? তা আমরা দেখবো কি 27, এখানে যে উত্তর এসেছে 27, এই 27 এখানে যে উত্তর হবে সেই উত্তরের সমান এবং ছোট মান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। তাহলে 27 বড় তো অনেক আছে, তাহলে প্রথম বড় মান কত? 33। তাহলে এইটা হবে মধ্যমা শ্রেণী। ওই মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমাটা হবে এল এর মান, ওই মধ্যমা শ্রেণীর গণসংখ্যাটা হবে এফ এম এর মান, এবং মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হবে এফ সির মান। জাস্ট এবার মানটা আমরা লিখবো। এল ইকুয়াল কত হচ্ছে আমাদের 30, আর এফ এম এর মান হচ্ছে 12, আর এফ সির মান হচ্ছে 21। সি ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল কত বলতে পারবেন? আচ্ছা আমার এখানে তো বিদ্যুৎ না, একটু দ্রুত করবেন সবাই, কারণ শর্ট টাইম আমরা ক্লাসটা শেষ করব। 10। জি জি, 10। 10। 10 10। কিভাবে করলাম? যে কোনো শ্রেণীর তার আগের শ্রেণীর নিম্ন সীমা বা উচ্চ সীমাতে বের করলেও পারবেন, যে কোনো শ্রেণীর। তাহলে ব্যবধানটা হলো 10, ক্লাস ইন্টারভ্যাল 10 মানে সি 10। আর আমি সরাই রাখছি তাহলে ওই পাশে জায়গা কম আমার। এল এর মান 30, n/2 এর মান 27 বের হয়েছে আমার এখানে, আর এফ সি এর মান হলো 21, এই যে 21, আর এফ এম এর মান যেটা আমরা পেয়েছি 12, আর সি এর মান হলো 10। 30 প্লাস এটা যদি আমরা বাদ দিই তাহলে 6 থাকে, নিচে 12 গুণ 10। 30 প্লাস 6 10 60 বাই 12, এটা যদি আমরা ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 5, অর্থাৎ 35 আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? কথা বলবেন। জি স্যার। জি স্যার। জি স্যার, কার বুঝতে কোনো ডাউট পেরেছি। আছে? কার কোনো ডাউট আছে? না। আচ্ছা না ওকে। স্যার। এখন এই অঙ্কটা যদি আমরা প্রস্রক নির্ণয় করি স্যার, তাহলে, জি বলেন। কি স্যার n/2 মান আগে বের করে নিতে হবে, নিয়ে এই মানগুলো হচ্ছে হ্যাঁ, আপনার করতে হবে, কারণ ঠিক এন আছে? বাই টুর মানের উপর ডিপেন্ড করবে আদার্স মানগুলো। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি বললাম প্রস্রক নির্ণয়ের ক্ষেত্রে আলাদা কোনো ছক কাটা লাগে না, যদি বহির্ভুক্তই যাই আমরা। এই যে বহির্ভুক্ত, দেখেন শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা কি প্রশ্নে আছে না? প্রশ্নে কি আছে? ধরো এটা আমরা সমাধান করবো, প্রশ্নে কি আছে এটা? শ্রেণী ব্যাপ্তি জি গণসংখ্যা আছে না, স্যার। তাহলে এর জন্য আলাদা কোনো ছক কাটা লাগবে না। ওই একই ছক দিয়ে আমরা সমাধান করবো, একই সারণী দিয়ে, এই সারণীটা দিয়ে আমরা সমাধান করবো। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্নকে সূত্রটা জেনে আসি। আমরা জানি, আমরা জানি প্রচুরক সমান এল প্লাস ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। এখন প্রশ্ন আসতে পারে যে আমার বের করতে হবে এখানে এল এর মান কত, ডেল্টা 1 এর মান কত, ডেল্টা 2 এর মান কত, সি এর মান কত। আচ্ছা এল এর মান তো আমরা এখানে পেয়েছি না? পেয়েছি না? আমরা কি এল এর মান এখানে পেয়েছি? একটু কথা বলেন তো মিজান।
জি স্যার, আমরা পেয়ে গেছি। কত এল এর মান কত? এল এর মান স্যার 30। 30। আচ্ছা, তো আর মিট করেন, তো আর মিট করেন, তোয়া। জি স্যার। আচ্ছা তোয়া, আমরা এল এর মানটা পেলাম মধ্যমা বের করলাম বলে, তাই না? জি এখন যদি মধ্যমা না থাকতো সেই ক্ষেত্রে আমরা এল এর মান কিভাবে বের করতাম? মনে করেন প্রশ্নে জাস্ট এইটুকু দেওয়া আছে, বলছে প্রস্রব নির্ণয় করো। সেক্ষেত্রে এল এর মান আমরা কিভাবে আইডেন্টি করতাম? আমার কাছে করছেন এটা, স্যার মনে একবার করেন। বলেন। আচ্ছা, বিষয়টা আপনাকে ক্লিয়ার করছি। মনে করেন শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে না আমাদের। উফ। আচ্ছা, আপনাদের একটু এ করার জন্য আমি একটু সময় নিচ্ছি বোঝানোর জন্য। এইটা মনে করেন প্রশ্ন, এটা হলো শ্রেণী ব্যাপ্তি। উফ নো, ব্যাপ্তি এটা হলো গণসংখ্যা। প্রশ্ন এভাবে দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর হচ্ছে 60 থেকে 70। এখন গণসংখ্যা যেটা আছে একটু দেখে আসি, একটু মনে রাখবেন, 5 7 9, 5 7 9। আর দেয়া ছিল 12 10 5 6, 12 10 5 6, এটা দেয়া আছে। মনে করেন আমি মধ্যমা নির্ণয় করি নাই, শুধু এই অঙ্কতে বলছে প্রস্রব নির্ণয় করো। সেই ক্ষেত্রে আপনি এল এর মানটা কিভাবে আইডেন্টি করতেন? আমার প্রশ্ন এটা। তো তো সর্বাধিক সংখ্যা হচ্ছে 12। সর্বাধিক, আমি একটু বলে দিচ্ছি সবাইকে, সর্বাধিক যে গণসংখ্যাটা থাকবে সেটা হবে এল এর মান হবে। মনে থাকবে, সর্বাধিক গণসংখ্যা, তাহলে সর্বাধিক গণসংখ্যা আমরা কত পেয়েছি এখানে? তা কিন্তু কত দিয়ে আছে? 12। 12। তাহলে এল এর মান সেই ক্ষেত্রে 30, তাই তো? একটা সিস্টেম। হ্যাঁ। তাহলে এল এর মান 30। আচ্ছা, ডেল্টা ওয়ান কিভাবে বের করবো? সবচেয়ে বড় গণসংখ্যার আগের গণসংখ্যা মাইনাস করব, অর্থাৎ 12 - 9। তাহলে উত্তর আসছে কত? 3। আর ডেল্টা টু বের করবো কিভাবে? সবচেয়ে বড় গণসংখ্যা দিয়ে তার নিচের গণসংখ্যা বাদ দেবো, 12 - 10, তাহলে হচ্ছে কত? 2। আর সি তো ক্লাস ইন্টারভেল দর ছিল। এটা করানোর পরে আদার্স আরো কথা আছে, যেটা না বলা কথা, যেটা আপনাদের সাথে বলবো, যারা আপনারা যেন অঙ্কটা সমাধান করতে যেন কোনো সমস্যা ফেস না করেন। তাহলে আমরা এল এর মান তো পেলাম, এল এর মান হলো 30, প্লাস ডেল্টা ওয়ান 3, ডেল্টা ওয়ান 3, ডেল্টা টু হলো 2, যোগ 10, গুণ 10, 30 যোগ 3 10 কে 30, আর আছে 5। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? ভাগ করলে 6, অর্থাৎ 36। এটা তো কারোর বুঝতে অসুবিধা নেই আছে? কারোর কি বুঝতে অসুবিধা আছে? একটু কথা বলেন তো। না স্যার। না স্যার। জি না স্যার। আচ্ছা, ওকে। এখানে আপনাদের কোশ্চেন না থাকলে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা আজ কি বলবো, শেখার জন্য বলি। জি স্যার। বলেন আচ্ছা, তো। তোয়া যেহেতু বলছিল, তোয়া দিয়ে আমরা কথা বলি। তোয়া আনমিট করেন, তোয়া। জি স্যার। আচ্ছা, মনে করেন এখানে এই 12টা এখানে না থেকে 12টা এখানে আছে। এখানে যে কোনো একটা সংখ্যা আছে, মনে করেন এখানে 5 আছে আর এখানে 12 আছে, সে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নেন তো, তাহলে সবচেয়ে আপনাদের বেটার হবে, আপনাদের মুছামুছি করা হবে তো আপনাদের জন্য সমস্যা হবে। স্ক্রিনশট দিয়ে নিন, স্ক্রিনশট দিয়ে নেন। দিছেন? জি স্যার, নিয়েছি। ওকে, আর বাকিগুলো একবার নিয়ে নেন স্ক্রিনশটটা, একটু গ্রুপে সাবমিট করবেন। অনেকেই আজকে ক্লাসে নাই, কারণ বিদ্যুৎ নাই তো। নিছেন স্ক্রিনশট? জি স্যার। আচ্ছা, এটাও নিয়ে নেন, এটাও নিয়ে নেন। সবগুলো কি নেওয়া হয়েছে? স্যার ওই যে এর তৃতীয় নাম্বার যেটা ওইটাই আমার নেওয়া হয়নি স্যার, এটা টেক্সট এটা দেয়নি। নিয়েছেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এটা নেওয়া হয়নি না? হ্যাঁ স্যার। ওকে, ওকে।
ঠিক আছে স্যার। আচ্ছা, তোয়া অ্যাডমিট করো, তোয়া দিয়ে বলবো। তোয়া আমি এখানে, আপনি যে বললেন সর্বোচ্চ গণসংখ্যাটা হবে প্রচুরক। এখান থেকে ডেল্টা ওয়ান ডেল্টা টু বের করবো। জি। এখন আমি যদি ঘুরাই দিই, মনে করেন এখানে 12 নাই, এখানে গেছি, এখানে হলো 12 দিয়ে আছে, আর এখানে আছে 5 দিয়ে আছে। তাহলে আমরা তো বুঝতে পারছি প্রচুরক শ্রেণী জিরো, মধ্যমা শ্রেণী জিরো, তাই নাকি? এটা তো সবচেয়ে বড় সংখ্যা আপনার নিয়মে যেটা বলে, ঠিক তো নাকি? হ্যাঁ। তাহলে এখান জি থেকে স্যার। এই অঙ্কটাকে মান বের করা যাবে? ডেল্টা ওয়ান মান কি বের করতে পারবেন? কারণ এর উপরে তার কোনো সংখ্যা নাই। ডেল্টা ওয়ান আর ডেল্টা টু বের করার নিয়ম তো এটাই নাকি? সবচেয়ে বড় গণসংখ্যার আগের গণসংখ্যা বিয়োগ করলে ডেল্টা ওয়ান, আর সবচেয়ে বড় গণসংখ্যার নিচের গণসংখ্যা বের করলে ডেল্টা টু, এটাই তো বললাম নাকি? জি স্যার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি এটা করা যাবে যদি এমন অঙ্ক প্যাটার্নটা এমন থাকে? তাহলে মনে হয় অন্য সূত্র দিয়ে করতে হ্যাঁ, হবে সেই স্যার। ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? ওই যে, মনে আছে, 3 গুণ। হ্যাঁ। প্রচুরক পিয়ারসনের সূত্র স্যার। সমান 3 গুণ মধ্যমা মাইনাস মাইনাস গড়। ওকে, সব ক্লিয়ার তো? তাই একটু বলেন ক্লিয়ার কিনা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখনো স্যার। ক্লিয়ার হয়নি, আমি একটু বলে দিচ্ছি, এখনো আমার কিছু বলার আছে, আপনাদের দিয়েই বলবো। আচ্ছা, এটা গেল আমার, এটা গেল। এখন আরেকটা সমস্যা আছে এখানে, আরেকটা সমস্যা আছে আমার। আচ্ছা, এটা স্ক্রিনশট দিবেন কি? এটা দিবেন না, মনে রাখতে পারবেন আপনার? মনে থাকবে স্যার, দিব। আচ্ছা, তাহলে আগেরটা আগের মতোই করে দিই। এখানে 12, সেক্ষেত্রে সূত্র চেঞ্জ হবে, মনে থাকবে? স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, ঠিক ওইভাবে করে দিলাম আমি। সেক্ষেত্রে সূত্র হবে এইটা, এই যে 3 গুণ মধ্যম মাইনাস 2 গুণ গড়। ওকে, এখন আমার কাছে আরেকটা প্রশ্ন মনের ভিতরে হচ্ছে, যে সমস্যাটা তোমরা ফেস করবা, যে স্যার শেখালো কি আর পরীক্ষায় পড়লো কি? এখানে পাচ্ছিল, এখানে পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা কালার ম্যাচিং করে দিই, তাহলে সবচেয়ে বেটার হবে। পাচ্ছিল, আর এখানে মনে করেন এটা মুছে দিলাম, এখানেও, ও সরি সরি, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। সেক্ষেত্রে কি এই সূত্র অ্যাপ্লাই করা যাবে? আমার করছেন এটা যাবে কিনা একটু কথা বলবে, কোন সূত্রে অ্যাপ্লাই করব? এক্ষেত্রে স্যার কার্ল পিয়ারসনের সূত্রটি অ্যাপ্লাই করুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে সর্বাধিক গণসংখ্যা যদি ধরো এখানে নাই, এখানে যেটা 10 ছিল 10ই থাক, 10 এখানে ছিল। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করি আমরা, এখানে দিলাম। মনে করেন ওই সর্বোচ্চ গণসংখ্যা 12, এই 12টা দুই জায়গায় আছে, সেক্ষেত্রেও কার্ল পিয়ারসনের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার অবিন্যস্ত উপাত্ত, সরি বিন্যস্ত উপাত্তের যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে ছিল, সেখান থেকে একটা অঙ্ক দিচ্ছি আমি আপনাদেরকে। আহ নিম্নের উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। আচ্ছা, এখানে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে
জাস্ট এই কটা। এখানে আছে 7, এখানে আছে 12, এখানে আছে 9, এখানে আছে 5, এখানে আছে 10। তাহলে আমরা ঘর কাটবো কয়টা? এটা যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি, 1 2 3 4 5টা কলাম রো আছে, দেখেন 1 2 3 4 5টা আছে, আমরা 7টা রো কাটবো। 2 3 4 5 6 7। এখানে কলাম কাটবো কি কি? শ্রেণীব্যাপ্তি, প্রকৃত সীমা, সীমা, গণসংখ্যা। তাহলে কি বহির্ভুক্ত অন্তর্ভুক্ত কি ইম্পর্টেন্ট, কিন্তু মনে থাকবে বহির্ভুক্ত থাকলে কি হবে, অন্তর্ভুক্ত থাকলে কি হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, ক্রমযোজিত সূত্র চেঞ্জ হবে না, ক্রমযোজিত গণ সংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি আছে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। ফার্স্ট এটা আছে। আর গণসংখ্যা আছে 7, 12, 9, 5, 10। টোটাল এর নিকল যেটা হয় বসাবেন। আমি প্রকৃত সময় বের করার নিয়মটা আপনাদের কি বলেছিলাম মনে আছে একদিন? প্রকৃত সময় বের করার প্রকৃত নিয়মটা সীমা বের করার নিয়ম হলো নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস হবে এবং উচ্চ সীমা অর্থাৎ, থেকে 0.5 হ্যাঁ ওকে প্লাস ধন্যবাদ, হবে। হ্যাঁ বুঝতে পেরেছি আপনি। আচ্ছা, এই উচ্চ সীমার সাথে কি করতে হবে আর নিম্ন সীমার সাথে কি করতে হবে এটা আমি একে লিখে দিচ্ছি। প্রথমটার সাথে 0.5 বিয়োগ, আর উচ্চ সীমার সাথে 0.5 প্লাস। অর্থাৎ এখানে যদি 0.5 বিয়োগ করি তাহলে এখানে 9.5, আর এখানে আছে 19.5। এখানে যদি বিয়োগ করি তাহলে 19.5, 29.5। প্রথমটার সাথে বিয়োগ, দুইটার সাথে যোগ, 29.5, 39.5। আচ্ছা, 39.5, 49.5, 49.5, 59.5। এখন আর শ্রেণীব্যাপ্তি এটা ধরা যাবে না, এখন এটা ধরে করতে হবে। এটা ধরা যাবে না, এল এর মান এখান থেকে বের করতে হবে, মনে থাকবে। বাকি গুলো কি করে দেওয়া লাগবে না পারবেন আপনারা? একটু কথা বলেন তো, এক করে কথা বলেন। পারবো জি স্যার স্যার করতে। পারবো। সবাই পারবেন না? যদি পারেন তা আমরা করে দেবো না, আমার এখানে বিদ্যুৎ নাই তো, সিগন্যাল দিচ্ছে গেলে। আর সময়ও বেশি নাই, 5 মিনিট মতো সময় আছে। আচ্ছা, আজকে বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন, একদম ক্লিয়ার কিনা বলেন তো? জি স্যার, সব ক্লিয়ার। আচ্ছা, এখন যদি কোর্সের আরেকটা আমার মাথায় আসছে, মনে করেন গড় মধ্যক প্রস্রব একটা অঙ্ক পড়লো, তাহলে কি আহ, 3টা অঙ্কের জন্য 3টা ছক করবেন, না 3টা অঙ্ক একই ছকে করবেন? 3টা অঙ্ক একই ছকে করতে হবে। তো এই ছকটা এক জায়গায় করার নিয়মটা কি? ইউনিক ইউনিক ফিল্ড নেম গুলো, অর্থাৎ যে নামগুলো উপরে থাকবে সেইগুলো নিতে হবে, তাই তো? যদি সে ধরো গড় করতে বললো, মধ্যমা করতে বললো, আর প্রস্রব করতে বললো এক অঙ্কের ভিতরে, তাহলে আমরা এই কলাম কি কি কাটবো একটু দেখে নেবো। মনে করো আমরা গড় করবো, গড়ের কোন প্রশ্নই বলা থাকবে না যে কোন গড় করতে হবে, তা মনে করো আমরা সরাসরি গড় করবো। তাহলে আমি কাটবো কি? শ্রেণী ব্যাপ্তি। এটা মনে করেন বহির্ভুক্ত আছে, তাহলে বহির্ভুক্ত থাকলে প্রকৃত সময় লাগবে না, আর যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রকৃত সময় করতে হবে। মানে মধ্যক আর প্রচুরকের করার সময় এটা খেয়াল রাখতে হবে, তাই তো? ঠিক বলছি তো নাকি? একটু কথা বলেন, তুলি একটু ক্যামেরাটা অফ করেন, তুলি ভিডিও ক্যামেরা অন আছে, এটা অফ করেন। তুলি একটু ক্যামেরা অফ করেন, আপনার ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা, আচ্ছা, মধ্যমান, মধ্যমান বা মধ্যমা, ব্র্যাকেট এক্স, গণসংখ্যা, ব্র্যাকেট এফ, তারপর এফ এক্স, এটা গেল গড়। আর বের করবো কি এফসি, ইউনিটি ফ্রিকোয়েন্সি। জাস্ট এই কটা ঘর কাটলে হয়ে যাচ্ছে আমার সব। আমি দেখবেন ওই অঙ্কটা করতে আমার কি কি কলাম লাগবে সেই অনুযায়ী আপনার কাটবেন, ঠিক আছে? তাহলে আমি কি হোমওয়ার্ক দিয়ে দিব? হোমওয়ার্ক কি দিয়ে দিব? আমি কি দেন হোমওয়ার্ক দিয়ে দিব? জি জি। জি স্যার দেন। আচ্ছা, তোয়া কি অসুস্থ? না স্যার।
ওই কোশ্চেন আগেরটা শিটটা, একটু স্ক্রিনশট নিতাম স্যার একটু। আচ্ছা আগেরটা না? স্যার হুম, কোশ্চেন শিটটা কি বুঝেছেন সবকিছু? স্যার আমার একটা প্রশ্ন স্যার ছিল। আচ্ছা কোশ্চেন পরে করেন, আমি সময় দেবো। আচ্ছা কোশ্চেন শিটটা কি বুঝেছেন? স্যার জি, আপনি কি বুঝেছেন? আমি এটা জিজ্ঞেস করছি আপনাকে। জি স্যার, জি স্যার। কোনো সমস্যা নাই তো? না না আচ্ছা কার কোশ্চেন আছে একটু করেন, এবার দ্রুত করেন, সময় কম। স্যার অন্তর্ভুক্ত হলে কি এল প্রকৃত সীমা দিয়ে করব? হ্যাঁ, অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত খেয়াল রাখবেন মধ্যমা করার সময়, যে ওই অঙ্কে মধ্যমা করতে বলছে কিনা। আমি এই ধরনের দুটো অঙ্ক দিচ্ছি, মধ্যমা প্রযোগ দিয়ে মানে বহির্ভুক্ত দিয়েও একটা দিয়ে অঙ্ক দিব, অন্তর্ভুক্ত দিয়েও একটা অঙ্ক দিব, সব আপনারা করবেন, ঠিক আছে? জি তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই লিভ নিতে পারেন। আগামী ক্লাস শিডিউল অনুযায়ী হবে, সবাই লিভ নিতে পারেন, হ্যাঁ। আগামী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আমি। ও আর একটা স্যার এই বিষয় সবটা একটু দেখ। হুম হুম। লাস্ট আচ্ছা আর একটা বিষয় আমি বলি, মধ্যমা আপনাদের নতুন একটা ব্যাচ আমরা বা তৈরি করছি, হয়তো 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। একটু দেখবেন যে দু একটা স্টুডেন্ট রেফার করা যায় কিনা, ঠিক আছে? যে ক্লাস ভালো লেগে থাকে, যে মনে হয় না আমরা কিন্তু শিখতে পাচ্ছি, আমি 15 নম্বর ব্যাচে ভর্তি চলছে অলরেডি, ঠিক আছে? সরি হ্যাঁ, 24 নম্বর ব্যাচে 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।